নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম চলন্ত জগৎ। শুনতে থাকুন আজকের গল্প চলন্ত জগৎ। ছোকরা মারাই গেল, রায়চৌধুরীদের ওই ছোকরা চাকরটা, রাধাপদ না কি যেন নাম। ঘটনাটা অবিশ্বাস্য হলেও সত্যি, নির্জলা সত্যি না, কারণ মারা যাওয়াটা কিছু অবিশ্বাস্য ব্যাপার নয়। অবিশ্বাস্য হচ্ছে ওর মারা যাওয়ার পদ্ধতিটা। এ যুগে এমনটা বড় একটা দেখা যায় না। আরও আশ্চর্য, ছেলেটার পেটে পিলেও ছিল না, আর রায়চৌধুরীর সেজ ছেলের পায়ে বুটও ছিল না। তবু পটকা ছোঁড়া ফট করেই মরে গেল। কিন্তু সেজবাবুর বা দোষ কি? এরকম ক্ষেত্রে কোন বাড়ির বাবুই বা মেজাজ ঠিক রাখতে পারত? আর ওরকম একটা ভূত চাকরকে দুঘা কষিয়ে না দিয়ে থাকতো? হতভাগ্য ভূতটা যদি শুধু সেজবাবুকে ফাঁসাবার জন্যে স্রেফ মারা গিয়ে থাকে, কি করবার আছে সেজবাবুর? তবু তবু রায়চৌধুরীরা চেষ্টা ত্রুটি করেননি। ডাক্তারও ডেকেছিলেন, জল বাতাস বরফ ওষুধ সবই করেছিলেন, বাঁচল না। পরমায়ু ফুরালে আটকায় কে? অবশ্যই এসবের কিছুই হতো না যদি না সেদিন সেজবাবুর নতুন ভাইরা ভাই সস্ত্রীক বেড়াতে আসতেন, আর যদি না সেজবাবু রাধাপদকে কড়াপাকে সন্দেশ আর ফুলকপির সিঙ্গাড়া আনতে পাঠাতেন। কিন্তু ভবিতব্যকে রক্ষে কে? রাধাপদর নিয়তি, খাবার আনতে গেল তো গেলই। এদিকে সেজ বৌদির চাঁদানিতে চা প্রথমে কড়া ও পরে শীতল হয়ে উঠল, আর সেজ বৌদি নিজে প্রথমে চঞ্চল, তৎপরে অধীর এবং শেষ অবধি আগুন হয়ে উঠলেন। তবু দেখা নেই রাধাপদর। সেজবাবুও বিচলিত এবং বিপর্যস্ত। কতক্ষণ আর যাই কুটুম্বকে ফাঁকা গল্প করে আটকে রাখা যায়? রাখা গেল না শেষ অবধি। তারা রাত হয়ে যাওয়ার ছুতো করে অস্থিরতা প্রকাশ করে বিদায় নিলেন। বিদায় নিতে সেজ বৌদি তারস্বরে ঘোষণা করলেন, রাধাপদকে বিদায় না করে জলগ্রহণ করবেন না তিনি। আর সেজ বাবু, তিনি ওদের গাড়ি অদৃশ্য হয়ে যাওয়ার পরেও যখন ক্ষিপ্ত মূর্তিতে শুধু গেটের কাছে দাঁড়িয়েছিলেন, রাধাপদ এলে একবার দেখে নেবেন বলে, তখনই হতভাগ্য রাধাপদ সন্দেশ আর সিঙ্গারা নিয়ে এসে দর্শন দিল। বোমা ফাটল। প্রচণ্ড চিৎকারে দেরির কৈফিয়ত চাইলেন সেজবাবু, কিন্তু না, কৈফিয়ত আর সেদিন দেওয়া হয়নি রাধাপদর। অবকাশ পায়নি বেচারা। ও এসে দাঁড়ানোর মুহূর্তে একটা প্রবল হুঙ্কার উঠল, আর পরক্ষণেই রায়চৌধুরীদের গেটের সামনে শুধুমাত্র আঁক করে একটা শব্দের সঙ্গে সঙ্গে গড়িয়ে পড়ল সন্দেশ, সিঙ্গাড়া আর রাধাপদ। কথাটা এমন কিছু পাঁচজনের টের পাবার কথা নয়। রায়চৌধুরীদের উঠোনে যদি কীর্তনের আসর বসত, হয়তো খবর দিয়ে না জানালে পাড়ার লোকে টের পেত না। কিন্তু এ আলাদা ব্যাপার। গড়িয়ে পড়বার সঙ্গে সঙ্গে যেন মাটি ফুঁড়ে ভিড় উঠল। হ্যাঁ, ভিড় জমল। ভিড় জমল না বলে ভিড় উঠল বলাই ঠিক। গেটের ঠিক বাইরেই একটা হইচই পড়ে গেল। সেজবাবু প্রমাদ গুণে ডাক্তার ডাকলেন, ওষুধও দিলেন, জল বাতাস বরফের জন্য হাঁকাহাঁকি করলেন, আর শেষ অবধি ঘরে গিয়ে পাখার স্পিড বাড়িয়ে দিয়ে হতাশ হয়ে বসে পড়লেন। ওদিকে স্বয়ং রায়চৌধুরী কর্তা নিভৃতে ডাক্তারকে নিয়ে পড়লেন। অবশ্যই দরকার খুব একটা ছিল না, ডাক্তার সেজকর্তার বন্ধু। অতএব অতএব স্বাভাবিক মৃত্যুর মরা রাধাপদ
স্থানীয় সৎকার সমিতির সদস্যদের কাঁধে চড়ে চলে গেল শ্মশানে। আশেপাশে আর সামনের যত বাড়ির বারান্দা ছিল, সেখানে ছবির মিছিলের মতো একটা স্তব্ধ জনতা নিথর হয়ে দাঁড়িয়ে দেখল। এই তো ব্যাপার, যা হবার হয়ে গেছে বলে মনকে সান্ত্বনা দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু গোল বাঁধল পরদিন সকালে। কোথা থেকে পাগলের মতো উদ্ভ্রান্ত বেশপাশে ছুটে এলো রাধাপদর বাবা নিতাইপদ। নিতাইপদ গেটের সামনে মাথা খুঁড়ে, চুল ছিঁড়ে, বুক চাপড়ে এমন একটা ভয়ঙ্কর শোরগোল তুলে কাঁদতে শুরু করলো যে তখনও পাড়ার আর কোনো বাড়ির বারান্দা ফাঁকা রইল না। বুঝতে বাকি রইল না কারোর কিছু। বুঝবে না কেন? পাড়াটা হচ্ছে যে একেবারে সভ্যপ্রভ শিক্ষিত লোকের পাড়া। তাছাড়া দুসারি বাড়ির মাঝখানের রাস্তাটা মাত্র 20 ফুট চওড়া। রাস্তা সরু হোক, পাড়াটি ছবির মতো সুন্দর শৌখিন। প্রায় সব বাড়ি গোল বারান্দা, লোহার গেট, গ্যারেজ আর মোজেক মেঝে শোভিত। নতুন পাড়া বলতে গেলে অবসরপ্রাপ্ত উচ্চ রাজকর্মচারীদের বার্ধক্যের বারাণসী। শুধু রায়চৌধুরীরাই নাকি প্রাক্তন জমিদার, নইলে সামনের উনি প্রাক্তন জজ, তার পাশেই উনি প্রাক্তন আইজি, আর এই পাশের ইনি শেষ কত কিছুকাল এসডিও ছিলেন। আর ওধারের উনি প্রাক্তন হয়ে যাননি, এখনো হাইকোর্টে প্র্যাকটিস করেন। ওরা, ওদের মেয়ে ছেলে বউরা সব কিছু দেখলেন গোল বারান্দায় বুক ঝুঁকিয়ে ঝুঁকিয়ে। গতকালও দেখেছিলেন। চাপা একটা সন্দেহ গুলতানিও করেছিলেন সবাই। আজ সবটাই স্পষ্ট হলো। সারা পাড়ায় একটা ধিদিকার ছিচিকার চাপা ঝড় বইতে লাগলো। ওদিকে রাধাপদর বাবা বুক চাপড়ে চাপড়ে বুকে কাল শিরে পড়াতে লাগলো। কোথায় বলে অনাথের ভগবানই সহায়। কিন্তু অনাথের ভগবান বোধ করি অনাথের বেশেই আসেন। পাড়ায় বস্তি নেই, তবু কোথা থেকে কতগুলো বস্তির ছেলে ছোকরা এসে জুটে গেল রাধাপদর বাবা নিতাইপদর আশেপাশে। নিতাইপদকে চাঙা করে তুলল ওরা। রক্তের বদলে রক্ত চাই, রক্তের বদলে রক্ত চাই, রক্ত চাই মন্ত্রে। বলল কেস করুক নিতাইপদ, ওরা লড়বে। গরিব বলে এত বড় নৃশংস অরাজকতা সইবে নিতাইপদ? কখনোই না। যে ছেলেটি ওরই মধ্যে একটু লেখাপড়া জানা, সে একখানা ফুলস্কেপ কাগজে অশুদ্ধ বানানে একটা অভিযোগপত্র লিখে ফেলল, কাগজে ছাপবে। এখন বাকি শুধু পাড়ার মাতব্বরদের স্বাক্ষর নেওয়া। সবাই দেখেছে, সবাই দেখেছে, বলল মদন নন্দী। তোমাকে সঙ্গে যেতে হবে, বলল রজনীপাল নিতাইপদকে। নিতাইপদ প্রতিহিংসায় বুক বেঁধে উঠল। ফাঁসি কাটে লটকাবো ওকে, ফাঁসি কাটে লটকাবো ওকে, বলল সত্যচরণ। ফাঁসি যদিও বা না হয়, যাবজ্জীবন জেল, বললে মানিকলাল। বড় লোক বলে পার পাবে ভেবেছে। ঘুঘু দেখেছে, এবার ফাঁদ দেখুক বাছাধন। শালার বাবুদের জ্যান্ত খবর দিলে রাগ যায় না, বলল সুধীর রামলাল আর নয়নচাঁদ। একবার বাবুদের সইগুলো হাতে আসুক, দেখিয়ে দিচ্ছি মজা। উন্মত্ত শোকে বিপর্যস্ত মূর্তি নিতাইপদ ফ্যাল ফ্যাল করে তাকাতে তাকাতে চলল ওদের সঙ্গে। কিন্তু কোথায় স্বাক্ষর? পাগল নাকি? এসব গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষর কি মাঠের দুর্বঘাস যে ছিঁড়ে আনলেই হলো? ওরা বললেন ওরা তো কেউই তেমন প্রত্যক্ষ দেখেননি, আর আইনজ্ঞ লোক ওরা, প্রত্যক্ষ না দেখে কখনো কপুরে একটা সই বসিয়ে দিতে পারেন? প্রাক্তন জজ বললেন, আমি বাপু তখন বাড়িই ছিলাম না, ফিরে এসে শুনলাম বটে কি একটা স্যাড ব্যাপার ঘটে গেছে। কিন্তু যাই বলো বাপু, স্পষ্ট চোখে না দেখলে কি করে?
একই কথা বললেন সবাই। স্পষ্ট চোখে না দেখে অভিযোগপত্রে স্বাক্ষর দেওয়া অসম্ভব। রোখা ছেলে মানিকলাল প্রাক্তন এসডিওকে বলল, জানেন আপনি, রাধাপদ ছিল নিতাইপদর একমাত্র ছেলে। ধারণা করতে পারেন আজ কি অবস্থা এর? হাউ হাউ করে কেঁদে উঠল নিতাইপদ। বাবু, বুকের হাড় ভেঙে গেল, আমার চোখের দৃষ্টি ঘুচে গেল। পদ আমার পেটের ভাত, পরনের কানি, আমার সেই জল জ্যান্ত ছেলেটারে জুতোর ঠোক্কর মেরে মেরে ফেললো। বাবু, জগতে কি ধর্ম নেই, আইন নেই? আপনারা এর প্রতিকার করবেন না? নিব্রত প্রাক্তন এসডিও বললেন, দেখো, আমি একা কি করতে পারি? বরং কিছু যদি সাহায্য টাকার সাহায্য, ভিক্ষে। মানিকলাল রক্ত চোখে বক্তৃতা শুরু করে দেয়। গরিবকে আপনারা বুঝি এইরকমই ভাবেন বাবু? 2 টাকা দিয়ে মুখ বন্ধ করতে চান? গরিবের প্রাণ খোলামকুচি। জানেন জানেন আজ রাধাপদর তৃষিত আত্মা কি চাইছে? চাইছে রক্তের বদলে রক্ত। ওই পাষণ্ড চৌধুরীদের উচিত শাস্তি না হলে সে আত্মা শান্ত হবে না। এসডিও প্রায় হাসির মতো করে বললেন, না হলে আমি আর কি করতে পারি? আপনারা চোখে দেখে ঝঞ্ঝাটের ভয়ে সাক্ষী দেবেন না? আপনারা না বিদ্বান, শিক্ষিত? এবার এসডিও ভুরু কোঁচকালেন, তারপর বললেন, আমার বাড়ির সামনে গোলমাল করো না। বলেছি তো, এসব ঝামেলার মধ্যে আমি নেই। 5-10টা টাকা বরং দিতে পারি, পাড়া থেকে কিছু চাঁদা তুলেও। নিতাইপদ একটু আগে অনেক বড় বড় কথা শুনেছে, তাছাড়া মনটা খারাপ, তাই বলে উঠল, বাবু, আপনাদের ঘরেও তো ছেলেপিলে আছে, কি করে টাকার কথা বললেন? টাকায় পুত্র শোক নিবারণ হবে? এসডিও বললেন, সে তো সত্যি, তবে থাক। উকিলবাবু বললেন, ওসব নালিশ ফালিশের মধ্যে গিয়ে কি হবে বাপু? বরং এই সময় রায় চৌধুরীদের মোচড় দিয়ে কিছু টাকা আদায় করে নিতে পারতে। নিতাই আর একবার হাউমাউ করে কাঁদল। আমি টাকা চাই না, ন্যায্য বিচার চাই। উকিল কিছু বলতে যাচ্ছিলেন, নিতাইপদর পৃষ্ঠপোষকবর্গ বলতে দিল না। তারা নিতাইকে হ্যাঁচকা মেরে টেনে নিয়ে দলের মধ্যমণি করে বেরিয়ে পড়ল স্লোগান দিতে দিতে, জুলুমবাজি চলবে না, চলবে না, চলবে না, জুলুমবাজি চলবে না, চলবে না। খুন করে কেউ পার পাবে না। আমরা লড়বো, মারবো, ভাঙবো। আমরা লড়বো, মারবো, ভাঙবো। ন্যায় বিচার চাই, ন্যায় বিচার। বাতাসে বাতাসে স্লোগানের প্রতিধ্বনি উঠল। নিতাইপদ মন্ত্রাহতের মতো চলল ওদের সঙ্গে। ছেলেগুলিকে ওর দেবদূত বলে মনে হচ্ছিল, আর এমনও মনে হচ্ছিল রাধাপদকে বুঝি ওরা পাইয়েই দেবে। ওদের সকলের মুখগুলো যেন রাধাপদরই মতো। আহা, রাধাপদকে বুঝি কোনো দিন ভালো করে তাকিয়ে দেখেও নি নিতাইপদ। একদিন দুটো ভালো মন্দ খেতেও বলেনি। প্রাণের মধ্যে হাহাকার করতে থাকে, আর একটি বারের জন্যেও যদি ফিরে পেত নিতাই ওকে। সারাটা বেলা রোদে টহল দিয়ে 7 পাড়া ঘুরে ঘুরে কাহিল হয়ে ঢুকলো ওরা চায়ের দোকানে। নিতাইপদর জন্যেও 1 কাপ চায়ের অর্ডার দিয়েছিল। নিতাই হাউমাউ করে কেঁদে উঠল, গঙ্গায় একটা ডুব দিয়ে আসি বাবু। সে তো আমার ছেলে ছিল না, বাপ ছিল। আমি আমি তার ছেলের কর্তব্য করি।
ওরা এক একজন ডবল কাপ খেয়ে নিল। রাধাপদর মৃত্যু কাহিনীটা যদি বানানো গল্প হতো তাহলে হয়তো গুছিয়ে ভালো মতো একটা পরিণতি খাড়া করা যেত। কিন্তু বানানো তো নয়, নির্জলা সত্যি। তাই কোনো সূত্র ধরেই অন্তত ঈশ্বরের সুবিচার দেখিয়ে রায়চৌধুরীদের সেজো ছেলের কিছু করা গেল না। নিতাইপদর সুহৃদরা প্রথমটায় চার ফুচকা খেতে খেতে পরামর্শ ভাজতে লাগলো কি করে বেটা বড় লোককে শাস্তি দেওয়া যায়। তারপর কেমন করে যেন প্রসঙ্গান্তরে চলে গেল। একজন হঠাৎ প্রস্তাব করল, ধুর মাইনি, সারাদিন টোটো কোম্পানি করে মেজাজটা বিগড়ে গেছে, চল চল মধুবালার নতুন ছবিটা দেখে আসি। সমস্বরে সমর্থন উঠল, ঠিক হ্যাঁ, জিতা রহো। ব্যাস, যে কথা সেই কাজ। আর দেরি করলে টিকিট পাওয়ার আশা দুরাশা। এই বেলা লাইন দিতে যেতে হবে। নিতাইপদ মুছে গেল ওদের পটভূমিকা থেকে। না যাওয়াই আশ্চর্য, কোথায় মধুবালা আর কোথায় নিতাইপদ। নিতাইপদ কদিন ধরে কেঁদে কেঁদে বেড়ালো, কিন্তু তার উৎসাহদাতাদের টিকিটিও আর দেখতে পেল না। গ্যাংকে গ্যাং হাওয়া। কেউ বলল সেজবাবু নাকি ওদের ধরে আচ্ছা করে শাসিয়ে দিয়েছে, কেউ বলল সম্পূর্ণ উল্টো, সেজবাবু ওদের ফিস্টি খাবার টাকা দিয়েছেন। ঈশ্বর জানেন কি সত্যি আর কি মিথ্যে। নিতাই শেষ পর্যন্ত একদিন পুত্র শোকের জ্বালার চাইতেও তীব্রতর জ্বালায় কাতর হয়ে বাবুদের বাড়ি বাড়ি ধর্ণা দিতে এলো, তাদের পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিতে। কিন্তু এই দ্রুত ধাবমান পৃথিবীতে পূর্ব কথা মনে রাখবার অবকাশ আর কতটুকু। 5 টাকার সাহায্যের কথা দূরে থাক, নিতাইপদ নামটাই মনে পড়ল না কারোর। চেনা করাতে হলো রাধাপদর পরিচয় দিয়ে দিয়ে, কিন্তু রাধাপদর নামটাও যেন আর এখন কারো সহ্য হলো না। কেউ কেউ তাড়াতাড়ি এক আধটা শিখিয়াধুলিটা ফেলে দিয়ে ভারী মুখে বললেন, এর বেশি আর পারবো না, অন্য বাড়ি দেখো। কেউ কেউ বেজার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বললেন, এখন শেষ মাসে সাহায্য করবো কোথা থেকে। নিতাইপদ একটা হতাশ নিঃশ্বাস ফেলে শিখি তুয়ানিগুলো গুনতে গুনতে ভাবল, কি ভুলই হয়ে গিয়েছিল সেদিন। রায়চৌধুরীদের ওখানে গিয়ে মোচড় দিতে পারলে কতকটাই না জানি আদায় হতো। যতই হোক ওরা বড় লোক, ওদের হাত ছাড়লে পর্বত। শেষ হলো আজকের গল্প, শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প চলন্ত জগৎ। ভারী মর্মান্তিক, মর্মাহত হতে হয়। বেঁচে থাকার লড়াইটা এমনই কঠিন, সমাজটা এমনই নিষ্ঠুর। যারা এই চ্যানেলে আমার গল্প পাঠটি পুরো শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। আর যারা নতুন আসছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।